আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে সাথে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রস্তাবিত বাজেট জুয়েলারি শিল্পের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। প্রাক বাজেট বৈঠকে এনবিআর ব্যবসায়ীদের সমস্যা ও দাবি পূরণের আশ্বাস দিলেও তার প্রতিফলন নেই বাজেট প্রস্তাবনায়। রোববার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের নেতারা। সংগঠনটি বলছে, শিল্প বান্ধব নীতি প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতা পিছিয়ে দিচ্ছে জুয়েলারি শিল্পকে। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট গেল বৃহস্পতিবার জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যেখানে প্রস্তাব দেওয়া হয় সেমি ম্যানুফ্যাকচার্ড গোল্ডের ক্ষেত্রে অগ্রিম আয়কর প্রত্যাহার করার। এমন প্রস্তাবনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। তবে সোনা ও রূপার অলংকার বিক্রিতে ভ্যাট না কমানোই ক্ষোভ প্রকাশ করেন বাজুস নেতারা। বর্তমানে অলংকার কিনতে 5% ভ্যাট দিতে হয় ক্রেতাকে, যা 3% আনার দাবি জানান তারা। ভ্যাটের কারণে আমরা ক্রেতা হারিয়ে যাচ্ছে। আমাদের দীর্ঘদিনের দাবি 5% থেকে 3% করা হোক। যদি এটা না করা হয় তাহলে আমাদের এই 40,000 ব্যবসায়ী আগামী দিনে আমরা এই ভ্যাট যেদিন আমরা এই প্রত্যাশা পূরণ না হবে তারপর থেকে আমাদের কঠিন আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা আমাদের খোলা থাকবে না। বাজুস বলছে, সোনা চোরাচালান বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি প্রস্তাবিত বাজেটে। ব্যাগেজ রুলস সংশোধনের মাধ্যমে সোনা ও রূপার বার আনা বন্ধের দাবিও তাদের। ব্যাগেজ রুল সংশোধন করার মাধ্যমে সোনার বার ও রূপার বার আনা বন্ধ করতে হবে, কারণ ব্যাগেজ রুলের সুবিধা নিয়ে অবাধে সোনার বার বা পিণ্ড বিদেশ থেকে দেশে প্রবেশ করছে। চোরাচালানের মাধ্যমে বিদেশে অর্থ পাচার হয়, ফলে ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় ব্যবসায়ীরা। দেশে জুয়েলারি শিল্পের বিকাশে সোনার কাঁচামাল আমদানিতে শুল্ক কর অব্যাহতির দাবি বাজুসের। এতে সরকারের রাজস্ব আদায় বাড়বে বলে মনে করে সংগঠনটি। সোনার অলংকার বলে নিয়ে আসে। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। কালো টাকা সাদা করতে বাজেটে প্রস্তাবিত কর কমিয়ে 5% করার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য সোহরাবুদ্দিন। রোববার জাতীয় সংসদে 2023-24 অর্থ বছরের সম্পূরক বাজেটের উপর আলোচনায় তিনি বলেন, কর যত কমানো হবে তত বেশি টাকা প্রদর্শিত হবে। অপ্রদর্শিত আয়কে বৈধ অপ্রদর্শিত আয়কে প্রদর্শন সুযোগ দেওয়া হয়েছে 15%। এটা সরকারের এই যে পার্সেন্টেজটা, এই পার্সেন্টেজেও যথেষ্ট পরিমাণ টাকা প্রদর্শন হয় বলে আমি মনে করি না। আমি মনে করি এটাকে আরো অনেক কমানোর সুযোগ আছে। এটা যদি আমরা 5% করেন সরকারের কিন্তু কোনো ক্ষতি নাই। এই টাকা, প্রচুর টাকা বাংলাদেশের মানুষের হাতে, যদি যত কম করবেন পার্সেন্টেজ, তাইলে বিপুল পরিমাণ ট্যাক্স অনাদায়ী টাকা আপনার প্রকাশ হবে এবং দেশের অর্থনীতিতে বিনিয়োগের সহায়ক হবে। স্মার্ট বাংলাদেশের নিউক্লিয়াস হিসেবে কাজ করবে তথ্য প্রযুক্তি খাত। তাই শুধু কয়েকটি সেবার উপর নয়, কর অব্যাহতি দিতে হবে এই খাতের সব সেবার উপরে। সকালে রাজধানীর কারণ বাজারে প্রস্তাবিত 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবসায়ীদের বাজেট প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন ব্যবসায়ী নেতারা। প্রযুক্তি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বেসিসের পক্ষ থেকে 3 বছরের জন্য কর অব্যাহতি দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, দেশের ক্লাউড সার্ভিস ও ওয়েব হোস্টিং বাজার বৃদ্ধির পথে। সপ্তাহের প্রথম কর্মদিবসে বড় পতন দেখেছে দেশের পুঁজিবাজার। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার দর হারিয়েছে 3 শতাধিক কোম্পানি। এতে কমেছে সব মূল্য সূচক। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স 65.75 পয়েন্ট হারিয়ে 5171 পয়েন্টে নেমে এসেছে। পাশাপাশি কমেছে অপর 2 সূচকও। দিনভর এক্সচেঞ্জটিতে 357.90 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা আগের কর্মদিবসের তুলনায় 184.70 লাখ টাকা কম। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে এদিন 340টির শেয়ারের দাম কমেছে, বেড়েছে মাত্র 33টির। বাকি 19 প্রতিষ্ঠানের শেয়ার দর এদিন অপরিবর্তিত ছিল। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক রোববার 106 পয়েন্ট হারিয়েছে। লেনদেন হয়েছে 107.82 লাখ টাকার শেয়ার।
মানুষের উপকারে আসে এমন জনবান্ধব প্রকল্প গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বলেন, শুধু আইন প্রয়োগ করে দুর্নীতি রোধ করা যাবে না, এর জন্য রাষ্ট্রীয় ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। পরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির ৩ কর্মকর্তাকে শুদ্ধাচার পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী। এ সময় আরও বক্তব্য রাখেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। সুখী সমৃদ্ধ সোনার বাংলা গঠনের প্রত্যয়। এবারে বিকাশের সৌজন্যে ঈদ কেনাকাটার খবর। দর্শক, বিকাশের সৌজন্যে কেনাকাটার খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসন্ন ঈদ ঘিরে জমে উঠেছে দেশের ছোট বড় সব শপিং কমপ্লেক্সগুলো। আজ আমরা আছি রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ক্যাপশন লাইফস্টাইলের আউটলেটে। দেখব ঈদ ঘিরে কি কি কালেকশন এসেছে তাদের স্টোরে। ঈদের আমেজ চলছে ক্যাপশন লাইফস্টাইলে। ছেলেদের সব ধরনের পোশাকের স্বর্গরাজ্য যেন এই আউটলেট। পাঞ্জাবি, শার্ট, টি শার্ট, প্যান্ট, ঈদ ঘিরে এর সব কিছুর কালেকশন আছে এখানে। আর এখান থেকে কেনাকাটা করলে পাচ্ছেন 5% ক্যাশব্যাক। এসেছিলাম পরিবারের সাথে কেনাকাটা করার জন্য। বিকাশে ডিসকাউন্ট পেয়ে অনেক ভালো লাগতেছে। বিকাশকে অনেক ধন্যবাদ। ক্যাপশন লাইফস্টাইল থেকে কেনাকাটা করে বিকাশে পেমেন্ট করলে 5% ক্যাশব্যাক তো থাকছে আরও বেশ কিছু অফার। বিকাশের অফারের খুঁটিনাটি জানবো এখানকার ম্যানেজার মেহেদি হাসানের কাছ থেকে। 5% ক্যাশব্যাক সহ এবার হচ্ছে 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে বিকাশে যারা পেমেন্ট করবে। একটা স্পেশাল সুবিধা পাচ্ছে তারা। এটার মাধ্যমে হচ্ছে কি আপনি একদিনে 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন, আর ক্যাম্পেইন চলাকালে 300 টাকা পর্যন্ত ক্যাম্পেইন থাকছে। এই শোরুম থেকে কেনাকাটা করে বিকাশে পেমেন্ট করলেই পেয়ে যাচ্ছেন কিন্তু 5% ক্যাশব্যাক। এই অফার চলবে চাঁদ রাত পর্যন্ত। বিকাশের মাধ্যমে কেনাকাটা করুন, আপনাদের সবার ঈদ হোক আনন্দের। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মোবাইল আর্থিক সেবায় প্রথমবারের মতো স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে এসেছে বিকাশ। ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে ও ভবিষ্যৎ প্রজন্মকে ডিজিটাল লেনদেনে প্রস্তুত করতে 14 থেকে 18 বছরের নিচের বয়সীদের জন্য এই বিশেষ অ্যাকাউন্ট যুক্ত থাকবে তাদের মা অথবা বাবার বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে। এই স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে প্রয়োজন হবে ডিজিটাল জন্ম সনদ, মা অথবা বাবার বিকাশ অ্যাকাউন্ট নম্বর এবং তাদের সম্মতি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে এই অ্যাকাউন্টে সর্বোচ্চ 30,000 টাকা রাখা যাবে। দিনে 5,000 এবং মাসে সর্বোচ্চ 25,000 টাকা লেনদেন করা যাবে। দর্শক, পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় একটা বিরতি নেবার ফিরছে আরও খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। বাংলাদেশ থেকে 80 ক্যাটাগরিতে লোক নিতে চায় জাপানের 2টি কোম্পানি। তবে প্রথম ধাপে কয় ক্যাটাগরিতে আর কত সংখ্যক লোক নিবে সে বিষয়ে কিছুই জানায়নি প্রতিষ্ঠানটি। বিকালে জাপানের শ্রমশক্তি রপ্তানি সংক্রান্ত 2টি কোম্পানির সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে কথা জানান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বলেন, বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ দক্ষ জনবল রয়েছে। তাদের চাহিদা অনুযায়ী জাপান সরকারের মাধ্যমে আবেদন সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় মালয়েশিয়া শ্রমিক পাঠানো নিয়ে সৃষ্ট সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত মানুষদের অভিযোগ এরই মধ্যে ইমেইলের মাধ্যমে এসেছে। তবে কী পরিমাণ অভিযোগ জমা পড়েছে সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি। বলেন, মালয়েশিয়া সংক্রান্ত সব বিষয়ে তদন্ত কমিটির সাথে বসা হবে। এরপর যাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। ওয়ালটন বাজারে আনলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড এআই ডক্টর ফিচার যুক্ত ফ্রিজ। রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ালটনের কর্পোরেট অফিসের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই এআই ডক্টর ফিচার ফ্রিজের উদ্বোধন করা হয়।
এই ফিচার গ্রাহকের বাসায় ব্যবহৃত ওয়ালটন স্মার্ট ফ্রিজের কুলিং পারফরম্যান্স সেন্সর সহ অন্যান্য কম্পোনেন্টসে কোনো সমস্যা হলে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে তৎক্ষণাৎ নিজে সমাধানের চেষ্টা করবে। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার সহ অনেকে। চীন 1 বছরের বেশি সময় ধরে গেল এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্যে কিছুটা স্থবির সময় পার করেছে। তবে পূর্বাভাসের তুলনায় মে মাসে রপ্তানি বেড়েছে দেশটির শুল্ক পরিসংখ্যানে দেখা যায় গত বছরের একই সময়ের তুলনায় গেল মে মাসে চীনের রপ্তানি 7.6% বেড়েছে, যার পরিমাণ $30,235 কোটি। এ বৃদ্ধির হার গেল বছরের এপ্রিলের পর থেকে সর্বোচ্চ। অবশ্য রপ্তানি বৃদ্ধি আংশিকভাবে গত বছরের একই সময়ের নিম্ন রপ্তানি হার দ্বারা প্রভাবিত। সেই সময় রপ্তানি 7.5% কমেছিল। অন্যদিকে মে মাসে 1.8% বেড়ে $21,973 কোটি পণ্য আমদানি হয়েছে চীনে। তবে পূর্বাভাসে 4% ছিল আমদানি প্রবৃদ্ধির হার। আর এই ছিল পলি ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের এখনকার মতো আয়োজন। এখন সাথে ধন্যবাদ সবাইকে।